দ্বিতীয় দিনেও অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট নির্বাচনী প্রচারণা, ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান মেঘ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বিএনপি ক্ষমতায় গেলে ভাষণ থেকে বস্তিবাসী পুনর্বাসনের প্রতিশ্রুতি তারেক রহমানের। দেশে পুনর্গঠনের গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান। নিজ আসন জনসভায় ভোট চাইলেন ধানের শীষে। উত্তরবঙ্গের জনসভা দিয়ে প্রচারণার মাঠে 10 দলীয় ঐক্য। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। জয় পেলে সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতি। ছুটির দিনে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ, পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতির মাঠে উত্তাপ। পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা। এবং বরিশালে 1 আসনে স্বতন্ত্র প্রার্থী নিয়ে হিসাব নিকাশ বিএনপির। নির্ভার জামায়াত। ময়মনসিংহ 6 2 দলের সামনেই বিদ্রোহী চতুর্মুখী লড়াইয়ের আভাস দেখছেন ভোটাররা। রংপুর টাউন হল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। পাকিস্তান হবে, আমরা বলি না, এটা বাংলাদেশ হবে। আর যদি মডেল বলেন তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বীকৃত শাসন, যেটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীকে উপহার দিয়েছিলেন, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল, সেই মদিনার মডেল আপনি বলতে পারেন। এর বাইরে আমাদের কাছে কোনো মডেল নাই ভাই। আমরা বাংলাদেশকে আফগান বানাতে চাই না, ইরান বানাতে চাই না, পাকিস্তান বানাতে চাই না, অন্য কোনো দেশ বানাতে চাই না। প্রিয় গর্বের বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসাবে বানাতে চাই। আমরা মিথ্যা আশ্বাস নির্বাচন সামনে রেখে দিচ্ছি না, দিব না। যা আমরা পারবো না তা আমরা বলবো না। যা আমাদের কর্তব্য বলে মনে করি শুধু তাই বলবো। আমরা কাউকে ভাই বেকার ভাতা দিব না। বেকার ভাতার মানে হচ্ছে বেকারের কারখানা তৈরি করা। আমরা কোনো বেকারের কারখানা তৈরি করব। আমরা দেশের প্রত্যেকটি সক্ষম নারী পুরুষের হাতকে আমরা দক্ষ হাতে পরিণত করতে চাই। বেকার ভাতা নয়, তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই। সে বুক ফুলিয়ে বলবে, আমি কোনো কারো দয়ার দামে চলতে চাই না, আল্লাহর দেওয়া মেধা এবং যোগ্যতা খাটিয়ে আমি সম্মানের সাথে বাঁচতে চাই। জামায়াতের আমিরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আমরা এখন প্রতিদিনের যে নিয়মিত যে আয়োজন নির্বাচনের সময়, সেই নির্বাচনের সময় আমরা ফিরতে চাই। প্রথমেই আমরা দেখে নিতে চাই যে আজকের দিনের আলোচিত যে বিষয়টি, সেটি আমরা একটু দেখে নিতে চাই। ভোটের প্রচার, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই ভাষানটেকের জনসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। অর্থাৎ গতকাল তিনি কিন্তু ঢাকার বাহিরে কিন্তু একটি জনসমাবেশ করেছেন এবং তারপর পরে আজ কিন্তু রাজধানীর ভাষানটেকের মধ্যে দিয়ে কিন্তু তিনি যে ভোট চাওয়ার যে প্রচার প্রচারণা, সেটি কিন্তু আজ সূচনা করলেন। আমরা দ্বিতীয়ত দেখছি উত্তরবঙ্গের 3 জেলায় জামায়াতের সমাবেশ। পঞ্চগড় দিয়ে মূলত আজকে এই উত্তরবঙ্গের জামায়াতের যে সমাবেশ, সেটি মূলত শুরু হয় এবং সেখানে আমরা দেখেছি জনসমাবেশে যে সার্জিস আলম রয়েছে, যেখানে পঞ্চগড়ের প্রার্থী, তাকে কিন্তু সেই জনসমাবেশে পরিচয় করিয়ে দেয়। এবং 3 নম্বর আমরা দেখছি যে ভোট সুরক্ষা ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। অর্থাৎ এই নির্বাচন আসলে আমরা দেখি যে রাজনৈতিক দলের প্রার্থীরা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু করেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে বিএনপি বলছে যে ভোট সামনের নির্বাচনে কিন্তু ভোট রুখে দেওয়ার একটি ষড়যন্ত্র চলছে। অন্যদিকে জামায়াত বলছে যে ভোট ডাকাতির কিন্তু চেষ্টা চলছে বলে তারা পাল্টাপাল্টি অভিযোগ করছে। ছুটির দিনেও ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা, ছুটির দিনে আমরা আজকে দেখেছি ভোটাররা কিন্তু দ্বারে দ্বারে ভোটারদের কাছে গিয়েছেন এবং নানান প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। আমরা এখন যেতে চাই একটু বরিশাল। আজকে বরিশাল বিভাগে আমরা একটু যেতে চাই। মূলত প্রতিদিন আমরা বিভিন্ন আসন নিয়ে আলোচনা করি, আর আজ আমরা বরিশাল 1 আসন নিয়ে আলোচনা করতে চাই। বরিশাল 1 আসন নিয়ে আমরা আলোচনা করব এবং বরিশাল
বরিশালে এক আসনে আমাদের প্রতিনিধি রয়েছে অপূর্ব অপু, আমরা সরাসরি তার সাথে যুক্ত হতে চাই। আমি এই মুহূর্তে আছি বরিশাল 1 আসনের বাটাজোরে রয়েছে। আজকে দিনভর এই এলাকার মানুষের সাথে কথা বলেছি, যে বিষয়গুলো আমি জানতে পেরেছি এখানে 5 জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও কার্যত এই আসনে লড়াই হবে দুজনের মধ্যে। বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন জহিরুদ্দিন মোহাম্মদ স্বপন, তার সাথে তার দলেরই স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। মূলত এই দুই প্রার্থীর মধ্যেই মূল লড়াইটা হবে। এর বাইরে আরও 3 জন প্রার্থী রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী এবং জেপি। এই যে 3 প্রার্থী রয়েছে তারাও ভোটের মাঠে রয়েছে। স্থানীয় নানান ধরনের নানান পেশাজীবী মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে আসলে ভোটটা কয়েকটা ভাগে ভাগ হবে। এখানে হিন্দু সম্প্রদায়ের ভোটার বেশি, ফলে ভোটাররা কিন্তু যারা প্রার্থীরা রয়েছে তারা নানান ইকুয়েশন করছে। বিশেষ করে আজকে একজন প্রার্থী বিএনপি স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবহান, তিনি আমাদের কাছে করা অভিযোগ করেছেন তার সমর্থকদের উপর হামলার ঘটনা হয়েছে, হামলার অভিযোগ এসেছে। বিএনপির যিনি প্রার্থী জহিরুদ্দিন স্বপন, তার সমর্থকরা আব্দুস সোবহানের তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করছেন। তিনি বলেছেন যে তিনি আজকে প্রথম দিনের মতন, গতকালকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, আজকে তিনি প্রথম দিনের মতন ভোটের প্রচার প্রচারণায় নেমেছে। প্রথম দিনই তার উপরে তার সমর্থকদের উপর হামলা হয়েছে এবং 3 জন আহতের ঘটনা হয়েছে। এই কারণে তিনি থানায় গিয়ে অভিযোগও দিতে গিয়েছেন। যদিও বা বিএনপির যিনি প্রার্থী রয়েছে জহিরুদ্দিন স্বপন, তিনি আমাদের মুঠোফোন না ধরলেও তার অনুসারীরা বলছেন কোনো হামলা তার পক্ষ থেকে হয়নি। বিএনপির প্রার্থীরা সেটি প্রতিহত করেছে, যেহেতু বিদ্রোহী হিসাবে আব্দুস সোবহান এখানে ভোটারদের কাছে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। সেটি বিএনপির ওই ইউনিয়ন অর্থাৎ শরিকল ইউনিয়নে আজকে এই ঘটনাটি ঘটেছে, সেখানকার বিএনপি তৃণমূল মাঠ পর্যায়ের নেতাকর্মীরা প্রতিহত করেছে বলেছে, দাবি করেছে। তবে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে কথা বলেছি, এই আসনটিতে অর্থাৎ বরিশাল 1 আসনটিতে 23 লাখ প্রায় 24 লাখ 23,08,117 জন ভোটার এখানে রয়েছে। এই ভোটাররা আসলে এখন বিশ্লেষণ করছে যে বিষয়গুলো এই এলাকার প্রান্তিক জনগোষ্ঠী এলাকায় কে তাদের পাশে থাকবে। এখানে সরকার আসে যায়, রদবদল হয়, কিন্তু প্রান্তিক পর্যায়ে মানুষের ভাগ্যের যে রদবদল সেটি খুব বেশি হয় না। বলা হয় যে মূল শহর অর্থাৎ বরিশাল সদর 5 আসনে যেভাবে উন্নয়ন যতটা বলা হয়, বরিশালের এই 1 আসনে প্রান্তিক পর্যায়ের উন্নয়ন, গ্রামীণ সড়কগুলো সেই অর্থে উন্নয়ন হয়নি বিগত সময়গুলোতে। শুধুমাত্র মানুষের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কার্যত সেই উন্নয়নগুলো হয়নি। সেটি কে করতে পারবে, মানুষের পাশে থাকতে পারবে, তেমন প্রার্থী বাছাই করতে চাচ্ছে এখানকার ভোটাররা। আর প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের মন জয়ে তারা যে যার মতন করে প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সাথে সাথে প্রার্থী সবাই বলছে একটি সুষ্ঠু ভোট চাই, নিরপেক্ষ ভোট চাই, নিরপেক্ষ সুষ্ঠু ভোট হলে সবার প্রত্যাশাই হচ্ছে তিনি জিতবেন। আর রিটার্নিং কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক বার্তা দিয়েছে, যদি কেউ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, ভোট কেন্দ্র দখল করতে চায়, সেই ক্ষেত্রে তারা তাদের নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে। তো ভোটের প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে বরিশাল 1 আসন থেকে আমার কাছে আপাতত এতটুকুই খবর ছিল। ধন্যবাদ অপূর্ব। বরিশাল 1 আসন থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। আমরা দেশের প্রতিদিনই বিভিন্ন আসন নিয়ে আলোচনা করি, সেই ধারাবাহিকতায় কিন্তু আজ আমরা প্রথমে বরিশাল 1 আসন নিয়ে আলোচনা করছিলাম। আজ আমরা একটু ময়মনসিংহে যেতে চাই। ময়মনসিংহের যে 6 আসন রয়েছে, সেই ময়মনসিংহের 6 আসনটিতে আমরা একটু যেতে চাই। মূলত ময়মনসিংহ 6 আসনে আমরা কিন্তু জানি যে জামায়াতের পাশাপাশি কিন্তু বিএনপির যে প্রার্থীরা রয়েছে তারাও কিন্তু বিএনপির প্রার্থী এবং জামায়াতের কাণ্ডারিও কিন্তু রয়েছেন, এবং সেই সঙ্গে আমরা দেখছি যে মূলত এই ময়মনসিংহ 6 আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হওয়ার কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এবং সেই সঙ্গে ময়মনসিংহ 6 আসনে কিন্তু যেমনটা বারবার বলছিলাম যে ময়মনসিংহ 6 আসনে বিএনপির প্রার্থী যেমন রয়েছে, পাশাপাশি জামায়াতের প্রার্থীও কিন্তু রয়েছে। আমরা সেই সঙ্গে ময়মনসিংহ 6 আসনের যদি একটু মোট ভোটারের সংখ্যা যদি একটু বলতে চাই, ময়মনসিংহ 6 আসনে ফুলবাড়িয়ায় মোট ভোটার 4,17,927 জন,
পুরুষ ভোটার রয়েছে 2,10,330 জন এবং অন্যদিকে নারী ভোটার রয়েছে 2,07,595 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 2 জন। আমরা যেমনটা বলছিলাম যে ময়মনসিংহ 6 আসন নিয়ে যেমন আমরা আলোচনা করছিলাম, আমরা সেই সঙ্গে এখন একটু ময়মনসিংহে 6 আসনের যে ময়মনসিংহ 6 আসনে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আছে ওবায়দুল হক, আমরা একটু তার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। আবারও ফুলবাড়িয়া আসনের ভোটের এখানে বিএনপি মনোনীত ধানেশীষের প্রার্থী রয়েছেন আখতারুল আলম, জামায়াতের প্রার্থী কামরুল হাসান মিলন, এছাড়া ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন নুরে আলম সিদ্দিকী, এছাড়া দুইজন স্বতন্ত্র প্রার্থী। তারা মূলত বিএনপি এবং জামায়াতের দুটি দলের বিদ্রোহী প্রার্থী। একজন হচ্ছেন আখতার সুলতানা, তিনি মহিলা দলের সাবেক আহ্বায়ক ছিলেন উপজেলা। তার স্বামী ছিলেন এই আসনটির সাবেক সংসদ সদস্য। অর্থাৎ এই আখতার সুলতানা এবং বিএনপির যিনি প্রার্থী কাজী আখতারুল আলম, তারা সম্পর্কে চাচি ভাতিজা, অর্থাৎ এই একই পরিবার থেকে দুজন বিএনপি রয়েছেন। তাদের নিজেদের মধ্যে ফাইট যেমন হবে, পাশাপাশি জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন কামরুল হাসান মিলন দাঁড়িপাল্লা থেকে, তার বিপরীতে কিন্তু জামাতের পক্ষ থেকে 3বার নির্বাচন করা জসিম-উদ্দিন, তিনি কিন্তু এবার দলীয় আদেশ অমান্য করে বিদ্রোহী হয়েছেন, স্বতন্ত্র দাঁড়িয়েছেন ঘোড়া প্রতীকে। তিনি কিন্তু তার নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে। পাশাপাশি বলা যায় যে এই ফুলবাড়ি আসনটি রয়েছে, এখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার যেমন প্রতিদ্বন্দ্বিতা হবে, তেমনি এই দুটি প্রার্থীর কিন্তু গলার কাটা এই দুই স্বতন্ত্র প্রার্থী। অর্থাৎ এখানে বলা চলে যে এখানে চতুর্মুখী একটা লড়াই হবে এবং যে বলা চলে যে ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে, এই 11টি আসনের মধ্যে সবচেয়ে ভোট ব্যাংক জামাতের ভোট ব্যাংক ধরা হয় এই ফুলবাড়ি আসনটিতে। এখানে যেহেতু জামায়াতের বিদ্রোহী রয়েছে, সেখানে এই জামায়াতের প্রার্থীর ভোটে কিন্তু কিছুটা প্রভাব পড়ে বলে ভোটাররা ধারণা করছে। আবার যেহেতু বিএনপি রয়েছে বিদ্রোহী প্রার্থী, এখানে চতুর্মুখী একটা লড়াই হবে। তবে যারা প্রার্থী হয়েছেন সকলেই কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাইছেন এবং তারা যদি বলছে যে ফুলবাড়িয়া উপজেলা রাস্তাঘাট অবকাঠামো অনেক অনুন্নত অবহেলিত এবং এই এলাকাটি কৃষি নির্ভর একটি এলাকা এবং এখানে কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি কিন্তু সবাই দিচ্ছেন। পাশাপাশি এখানে পর্যটনের অনেক সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টিও তুলে ধরছেন। অর্থাৎ যারা প্রার্থী হয়েছেন এই 5জন প্রার্থী এখানে রয়েছেন, 3জন দলীয় এবং 2জন স্বতন্ত্র, তারা সকলেই কিন্তু একেবারে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা নানান ধরনের তারা বলছেন যে এই যে ভোটারদের মন জয় করতে পারলে আসলে তারা প্রত্যেকেই আসলে জয়ী হবেন বলে এমন প্রত্যাশা আসলে তারা করছেন। তো এই ছিল ময়মনসিংহের ফুলবাড়ি আসনের ভোটের সমীকরণ নিয়ে আমার কাছে থাকা সবচেয়ে খবর। ধন্যবাদ ওবায়দুল হক। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ 6 আসনের থেকে আমাদের সহকর্মী ওবায়দুল হকের সঙ্গে। আমরা যেমনটা আমরা যে সারা দেশের যে বিভিন্ন আসন নিয়ে যেমন আলোচনা করছিলাম, এখন আমরা রাজশাহী 5 আসন নিয়ে মূলত আলোচনা করতে চাই। আমরা একটু রাজশাহীতে যেতে চাই। রাজশাহীর যে 5 নম্বর আসনটি রয়েছে সেটি নিয়ে মূলত এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। রাজশাহীর 5 আসনটি রাজশাহী জেলার পুটিয়া উপজেলা এবং দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত এবং আয়তনে পুটিয়া 192.63 বর্গ কিলোমিটার এবং অন্যদিকে দুর্গাপুর যেটি রয়েছে সেটি 197.89 বর্গ কিলোমিটার। এই আসনে মোট আয়তন 390.52 বর্গ কিলোমিটার এবং এটি যদি জাতীয় সংসদের 56 নম্বর আসন কিন্তু বলা চলে। এবং রাজশাহী 5 আসনে পুটিয়া ও দুর্গাপুর মোট ভোটার 3,53,174 জন এবং পুরুষ ভোটার রয়েছে 1,76,670 জন। অন্যদিকে নারী ভোটার রয়েছে 1,76,499 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 5 জন। এবং আমরা সেই সঙ্গে যদি মূলত এই রাজশাহী যে 5 নম্বর আসনটি রয়েছে, এই 5 নম্বর আসনে আমরা যদি একটু কারা কারা মূলত এখানে এবারে নির্বাচনের কাণ্ডারি রয়েছেন আমরা একটু যদি তাদেরকে দেখতে চাই, এখানে আমরা দেখছি যে অধ্যাপক নজরুল ইসলাম রয়েছেন, তিনি মূলত ধানের শীষের প্রার্থী এবং তিনি ধানের শীষের পক্ষ থেকে মূলত এবার জাতীয় যে সংসদ নির্বাচন সেটি তিনি করতে যাচ্ছেন। অন্যদিকে আমরা দেখছি দাঁড়িপাল্লার কাণ্ডারি যিনি রয়েছেন তিনি মঞ্জুর রহমান এবং অন্যদিকে
একতারা প্রার্থী নিয়ে মূলত নড়ছেন মোহাম্মদ আলতাফ হোসেন মোল্লা, এবং যেমনটা বলছিলাম যে এই রাজশাহীর যে 5 নম্বর আসনটি রয়েছে, সেই 5 নম্বর আসনও কিন্তু আমরা দেখছি যে এই আসনে কিন্তু জামাত এবং দাঁড়িপাল্লার মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু হতে যাচ্ছে। আমরা একটু রাজশাহী 5 আসনের সরাসরি আমরা একটু যুক্ত হতে চাই। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন সাইফুর রহমান রকি, আপনার কাছে জানতে চাই যে এই আসনে মূলত ভোটের হালচালের কি অবস্থা, যেহেতু গতকাল থেকেই নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আজ দ্বিতীয় দিন, তার মধ্যে ছুটির দিন। মূলত এই আসনের আজকে প্রার্থীদের কেমন, তারা ভোটারদের দ্বারে দ্বারে কিভাবে যাচ্ছেন বা তারা মূলত কি পরিস্থিতি দেখছেন, একটু জানাবেন বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন, রাজশাহী 5 আসন, এটি পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে আসলে এখন ভোটাররা চরম উৎসাহ উদ্দীপনায় কিন্তু তারা আছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী 12ই ফেব্রুয়ারি তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। পাশাপাশি আমরা যদি বলে রাখি, রাজশাহীর এই আসনটিতে সবচেয়ে বেশি প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংসদ সদস্য হওয়ার জন্য। এখানে 7 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জামায়াতে ইসলামের মঞ্জুর রহমান, তিনি আজকে পুঠিয়ার বিভিন্ন উপজেলায়, পুঠিয়ার বিভিন্ন বিশেষ করে পাড়া মহল্লার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি কিন্তু ভোট চেয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি বিএনপির প্রার্থী যিনি রয়েছেন নজরুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, তিনিও কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে তিনিও ভোট চাচ্ছেন। সব মিলিয়ে এখানে কিন্তু 3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারাও পাশাপাশি তাদের মতো করে ভোট চাচ্ছেন। তবে এই আসনটির যারা ভোটার রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে এখানে মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি আসলে বিএনপি এবং জামায়াত ইসলামের প্রার্থীর মধ্যেই কিন্তু এখানে হবে, এমনটি আসলে বলা যাচ্ছে। তবে এখানে সব প্রার্থীরা আসলে এখানকার যে মূল সমস্যা রয়েছে, মাদক নির্মূল করা, বিশেষ করে কৃষিভিত্তিক অঞ্চল এখানে গড়ে তোলা, পাশাপাশি নতুন কলকারখানা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি করা, এই সব প্রতিশ্রুতি আসলে বিশেষ করে তারা দিচ্ছেন। পাশাপাশি রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করা হবে এবং অনুন্নত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিভাবে উন্নত করা যায়, একটি সুন্দর এবং একটি মডেল উপজেলা কিভাবে উপহার দেওয়া যায়, এই প্রতিশ্রুতিগুলো আসলে প্রার্থীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বারবার, এবং ভোটাররাও তাদের কথা শুনছেন এবং আগামী 12ই ফেব্রুয়ারি তারা উন্মুখ হয়ে আছেন তাদের প্রার্থী নির্বাচিত করার জন্য, ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছেন, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজশাহীর 5 আসন থেকে সর্বশেষ। ধন্যবাদ রকি। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী 5 আসন থেকে আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি, তার সঙ্গে আমরা সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন নির্বাচনের সময়, নির্বাচনের সহিংসতা রোধে অংশগ্রহণকারী দলগুলোকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। জবাবদিহি ছাড়া সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এসব কথা বলেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক রৌনক জাহান। বিকেলে এফডিসিতে আয়োজিত আগামীর সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে শীর্ষক ছায়া সংসদ বিতর্কে তিনি বলেন, এখনও পুরোপুরি কাটেনি ভয়ের পরিবেশ। সামাজিক মাধ্যমগুলোতে ভয় ও সহিংসতা যাতে না ছড়ায় সেজন্য ইসিকে পদক্ষেপ নিতে হবে। এছাড়া পোস্টাল ব্যালট ইস্যুতে ইসি আরও সতর্ক থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। ভয়ের পরিবেশটা এখনো আছে এবং আগে যেটা রাষ্ট্রের কাছ থেকে আসছিল, এখন সোশ্যাল মিডিয়া থেকে আসছে, বিভিন্ন দিক থেকে আসছে। মানুষ একটু ভয়েই আছে, বুঝতে পারছে না যে কোথা থেকে একটা ভয় আসতে পারে। দ্বিতীয় হচ্ছে আরেকটা পরিবেশ, সেটা হচ্ছে যে পরিবেশটা একটু অসহিষ্ণু হয়ে গেছে। পোস্টাল ব্যালট বিতর্ক না সৃষ্টি হয় সেরকম একটা ব্যবস্থা করা দরকার। দেখছেন নির্বাচনের সময়, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের কাছে সাধারণ ভোটারদের তৈরি হচ্ছে নানা প্রত্যাশা। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত জামালপুরবাসী চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। আমি আছি জামালপুর 5 আসনে নির্বাচনী এলাকার সত্যপীর তীর্থ এলাকায়। এখানে চায়ের আড্ডায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার মানুষের প্রত্যাশার কথা জানবো এখন আমরা। ভোটটা যেন সুস্থ দিতে পারি, যার যার ভোট সেই যে দিতে পারে। আমরা চাই যে কৃষি পণ্যের উপর বীজ এবং সারের দাম যাতে কম হয়। আমরা আশা রাখবো আগামী
নির্বাচিত সরকার এসে বিচার ব্যবস্থাকে স্বাধীন বিচার ব্যবস্থা হিসেবে যেন প্রতিষ্ঠিত করতে পারে। স্কুলের মাঠ করা যাতে পোলাপান খেলা করতে পারে বা মাদকাসক্তি না যেতে পারে সেদিকে খেয়াল রাখা। আমাদের শিক্ষার মান উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ, এইভাবে যারা করবে, এটাই আমার মানে সবচেয়ে বড় প্রত্যাশা। বর্তমান আমরা এমন এক সরকার চাই যে আমাদের ব্যবসা বান্ধব, ছাত্রদের নিরাপত্তা এবং রাস্তাঘাট উন্নয়ন। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাত আরা যশোয়া। সঙ্গেই থাকুন সময়ের।